মানিকবাবু, মানিকবাবু, কোথায় আপনার বাড়ি? মানুষজনের সাথে আপনার এত কিসের আড়ি? মানিকবাবু, মানিকবাবু, কিসের এত রাগ? কংক্রিটের জঙ্গলে কেউ মরতে চাইলে যাক। মানিকবাবু, মানিকবাবু, আপনার মেঘের খোঁজ পেলেন? এক টুকরো মেঘ নিয়ে কোথায় হারিয়ে গেলেন? মানিকবাবু, মানিকবাবু, আপনার গল্পটা খুব মিষ্টি। এক থালা ভাতের মাঝে এক পশলা বৃষ্টি। মানিকবাবু, মানিকবাবু, এবার সিনেমা হবেন। ভালোবাসার দিনগুলোতে বিশ্বাস করুন, ইতিহাস রয়ে যাবেন। আজকের আলোচনা মানিকবাবুর মেঘ নিয়ে। ফিল্ম টিলমের আজকের এপিসোডে আপনাদের স্বাগত। আজকের আলোচনাটা একটু অন্যভাবেই শুরু করলাম, কারণ আজকে সিনেমাটা একটু আলাদা। ছবি তো প্রচুর হয়, প্রচুর ছবি আমরা দেখি, এনজয় করি, ভালোবাসি, নয়তো ধিক্কার দিই, কিন্তু সিনেমা খুব কমই আজকালকার দিনে দেখা যায়। আজকে যেই সিনেমাটা নিয়ে আলোচনা করব, সেই সিনেমাটার নাম মানিকবাবুর মেঘ। আপনারা জানেন, কলকাতা শহরে মানিকবাবুর মেঘ বলে একটি সিনেমা এসছে। দুঃখের বিষয়, খুব কম সংখ্যক হলই এটি পেয়েছে, এবং আরও দুঃখের বিষয়, কলকাতার বাইরে থেকে খুব একটাই সিনেমাটা দেখার সুযোগ আপনাদের কাছে নেই। কিন্তু আশা করা যায় যে একদিন না একদিন এই সিনেমাটা নিশ্চয়ই কোনো না কোনো ওটিটি বা কোনো না কোনো মাধ্যমে আপনাদের কাছেও পৌঁছবেন। কিন্তু যাদের কাছে এখনই এটা পৌঁছচ্ছে, অর্থাৎ যারা হলে গিয়ে এই সিনেমাটা দেখার সুযোগ পাচ্ছেন, তারা হেলায় হারাবেন না। কি হয়, কিছু গল্প এমন গল্প হয় যেই গল্পগুলো হয়তো খুব চেনা, হয়তো খুব জানা, বা এমন কিছু চরিত্র যেই চরিত্রগুলো খুবই পাশের বাড়ির কারুর একটা গল্প, কিন্তু সেই চরিত্রগুলোর যে জীবনটা, সেই চরিত্রগুলোর যে দুঃখ কষ্টটা বা তার প্রেমটা, তার ব্যাপারে আমরা কতটুকু ভাবি, কতটুকু জানি। মানিকবাবু অনেকটা সেরমই একজন। মানিকবাবু আমাদের এই শহরেই কোথাও একটা রয়েছেন। মানিকবাবু একা, মানিকবাবুর আশেপাশে কেউ নেই। সেই মানিকবাবুর একটা প্রেম হয়, সেই মানিকবাবুর জীবনে কেউ একটা আসে যার জন্য মানিকবাবুর মুখে হাসি ফোটে। ওই 10টা-5টার জীবনের বাইরে কোথাও গিয়ে একটা, বলতে পারেন, হোপ, একটা আনন্দ, একটা খুশির জায়গা তৈরি হয়। মানিকবাবু গাছপালা ভালোবাসেন। মানিকবাবু এই কংক্রিটের জঙ্গলে নিজের একটা জগৎ তৈরি করার চেষ্টা করেন তার গাছপালা এসব নিয়ে, কিন্তু তাতেও অনেক সমস্যা। তার নিজের বাড়ি নেই, সে একটা ভাড়া বাড়িতে থাকে। সেই ভাড়া বাড়ির মালকিনের খুব একটা পছন্দ নেই যে এই আগাছার জন্ম হচ্ছে তার বাড়ির ছাদে। এই সবের মাঝখানে মানিকবাবুর একমাত্র, বলতে পারেন, ওই ডে টু ডে লাইফের একমাত্র যে সাথী ছিল তার বাবা। তার বাবার মৃত্যু হয়, এবং তারপরেই মানিকবাবুর জীবনটা যেন কেমন একটা ঝড় এসে যায়, বলতে পারেন, সেরকম একটা ঝড়ের গল্প। এবং সেই ঝড়ের মধ্যেই একটা ছায়া হিসেবে এসে দাঁড়ায় এই মেঘ। মেঘ আর মানিকবাবু শুনতে খুব অড লাগে, আমি জানি। মেঘের সাথে আবার কিসের একটা মানুষের গল্প হতে পারে, কিন্তু যখন আপনি প্রেম করেন, যখন আপনি ভালোবাসেন, যখন আপনি কোথাও গিয়ে একটা আশ্রয় খোঁজার চেষ্টা করেন, তখন সেই আশ্রয়টা না অনেক কিছু হয়ে যায়। আমার এই সময়ে খুব মনে পড়ে, মানিকবাবু দেখতে দেখতেও মনে পড়েছে একটা চরিত্রের কথা। সেই চরিত্রটার নাম মিস্টার বিন। সবার খুব প্রিয় চরিত্র, একটি কৌতুক চরিত্র। কিন্তু আপনারা কোনো দিন ভেবে দেখেছেন যে মিস্টার বিনের মধ্যে থেকে যদি আপনি কমেডিটা সরিয়ে দেন, তাহলে সেই মানুষটা সমাজের মাঝখানে একা, সেই মানুষটা একা থাকতে ভালোবাসে, সেই মানুষটা সেই নিঃসঙ্গতাটাকে এনজয় করে, এবং এই সবের মাঝখানে একমাত্র আশ্রয় বা ভালোবাসার জায়গা বা প্রচণ্ড নিবিড় সম্পর্কের জায়গা যদি মিস্টার বিনের কিছু হয়ে থাকে, সেটা তার টেডি বিয়ার। এবার আপনার হঠাৎ করে মনে হবে যে একটা টেডি বিয়ার একটা মানুষের গল্প কি করে হতে পারে, কিন্তু আপনারা তো সেই গল্প দেখেছেন মশাই, এবং সেই গল্প বেশ আনন্দে এনজয়ও করেছেন। তেমনিভাবে যখন কেউ থাকে না, তখন একটা আশ্রয় এবং একটা ভালোবাসার জায়গা তৈরি হয় এই মানিকবাবু এবং মানিকবাবুর মেঘের। এবার এই মেঘ কি আছে, না এই মেঘ শুধুমাত্র মানিকবাবুর মনের মধ্যেই গজিয়েছে,
সেইটা দেখতে গেলে এবং বুঝতে গেলে সিনেমাটা তো দেখতেই হবে। এই গল্প তো আলোচনা হয়ে গেল, এবার আসে দুটো তিনটে জায়গায়। মানিকবাবু ডিরেক্ট করেছে, অর্থাৎ পরিচালনা করেছে অভিনন্দন ব্যানার্জি। অভিনন্দনের এর আগের কোনো বড় কাজ আপনারা হয়তো দেখেননি, কিন্তু বিশ্বাস করুন একবারও আপনার দেখতে দেখতে মনে হবে না যে এই ছেলেটার এটা প্রথম কাজ বা এই ছেলেটার এইটা প্রথম ডেবিউ ফিচার। এই ছেলেটা এমন কিছু ফ্রেম, এমন কিছু ট্রিটমেন্টের জন্ম দিয়েছে, যেই ট্রিটমেন্টগুলো কিন্তু সচরাচর আমরা যেই সিনেমাগুলো দেখি সেইগুলোতে দেখা যায় না। স্পেশালি আমি একটা জিনিস অবভিয়াসলি বলবো, যেটা পরে যখন অভিনন্দনের সাথে আমি সিনেমাটা দেখার পরে কথা বলেছি, আমি বুঝতে পেরেছি যে এটা ওর জীবনের মধ্যে আছে, একটা ওর জীবন শৈলীর মধ্যে আছে, যেখানে মাঝে মাঝেই এই সিনেমাটা ব্ল্যাক আউট হয়, সিনেমাটা অন্ধকার হয়, সিনেমাটার অন্ধকার থেকে আবার একটা নতুনভাবে নতুন দৃশ্য ফুটে ওঠে। এই অন্ধকারটা কিন্তু এক একটা চ্যাপ্টারের মতো আসে। এটা মানিকবাবুর জীবনে যেমন আসে, তেমনিভাবে মানিকবাবুর এই যে গল্প, এই যে আমাদের সিনেমা, এই সিনেমার ট্রিটমেন্টের মধ্যেও আসে। সেই ট্রিটমেন্টে মাঝে মাঝেই একটা গ্রাফ ওঠে এবং সেখানে একটা বিরতি আসে, আবার একটা গ্রাফের জন্ম হয়, আবার বিরতি আসে, আবার একটা জন্ম হয়। যেমন আমাদের জীবনটা, যেমন জীবনে মাঝে মাঝেই রাত্রির হয় এবং আমরা ঘুমোই এবং সকালে উঠি আরেকটা নতুন দিনের হয়, তেমনিভাবে এই গল্পটারও একটা ঘুম আসে এবং সে ঘুমায়, আবার নতুন একটা দিনের জন্ম হয়। এইভাবেই মানিকবাবুর মেঘের একটা অদ্ভুত ট্রিটমেন্ট হয় পুরো সিনেমা জুড়ে, যেটা আমার অনবদ্য লাগে। এখানে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ হচ্ছে, অনেক সিনেমাতেই আজকাল বাংলা ছবিতে তো হচ্ছে যে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্ম হচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা ইউজ করা হচ্ছে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটাকে আবার ইউজ করা হচ্ছে, গ্রে স্কেলে সিনেমা হচ্ছে। এই প্রথমবার আমার মনে হলো যে এই ছবিটা জাস্টিফাই করে এই যে একটা রং নেই মানুষটার জীবনে খুশির কোনো কারণ নেই, সবাই খুব একটা মানুষটাকে বোঝে না মানিকবাবুকে, সেখানে দাঁড়িয়ে যতক্ষণ না মিলন হয়, এবং আমি এটা ইচ্ছা করে এই ওয়ার্ডটা ইউজ করলাম, যারা সিনেমাটা দেখবেন তারা বুঝতে পারবেন যে শেষে একটা মিলন আছে মানিকবাবুর এবং মানিকবাবুর মেঘের একটা মিলন। সেই মিলনের পরে লাস্ট ফিউ সেকেন্ডস অফ দ্য ক্লাইম্যাক্সের পরে সেই অংশটাতেই কিন্তু বলতে পারেন তুলির রং লাগে ক্যানভাসে। তার আগে শুধুমাত্র কিন্তু এই যে সাদা কালোর একটা রং বয়ে যায়, এটা কোথাও গিয়ে জাস্টিফাই করে এই সিনেমাটাকে, প্রচণ্ডভাবে জাস্টিফাই করে। এবং তার জন্য আমার মনে হয় যে অনেক দিন পর এমন একটা ছবি দেখলাম যে ছবিটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার একটা বিশাল কারণ আছে। সেকেন্ড যেই জায়গাটা বলবো সেটা হলো গিয়ে অভিনয়। আমি আবার বলছি, চন্দন সেন এমন একজন মানুষ যার কোটি কোটি সিনেমায় অসাধারণ অসাধারণ রোল পাওয়ার কথা ছিল। এই মানুষটা যেমন তুলসী চক্রবর্তীর ব্যাপারে বলা হয় না যে উনি যদি আজকে হলিউডে জন্মাতেন তাহলে হয়তো 2-3টে একাডেমিতে ওনার নামেই হতো, তেমনি এই মানুষটা যদি হয়তো বা বাইরে জন্মাতো বা হয়তো সেই জায়গাটা পেত, বারবার করে তো পায় না, কারণ উনি স্পষ্টবাদী, উনি আপোষ করেন না, উনি তাল মিলিয়ে চলে কোনো একটা দলের পেছনে কি বলবো লেজ নাড়ায় না। তো সেইখানে দাঁড়িয়ে মানুষটার হয়তো কাজ পেতে অনেক সমস্যা হয় বা এক ধরনের কাজ সে পায়, কিন্তু সেখানে দাঁড়িয়ে বলছি মানে এই মানুষটার প্রচুর পরিমাণে কাজ পাওয়া উচিত। কি অসামান্য একজন অভিনেতা, যে শুধুমাত্র খুব কম সংলাপ আছে পুরো ছবিটায়, শুধুমাত্র চোখ দিয়ে, আবেগ দিয়ে, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সিনেমাটাকে দাঁড় করিয়ে দেয়। এবং এই মানিকবাবুর চারপাশে যে মণিমাণিক্য অভিনেতা অভিনেত্রীরা ছড়িয়ে আছেন, অর্থাৎ নিমাই ঘোষ, শ্রদ্ধেয় অরুণ গুহ ঠাকুরতা এবং দেবেশ রায়চৌধুরী, এরা মানে বলতে পারেন মানিকবাবুকে যেই জায়গায় যেই সাপোর্টটা দেওয়ার দরকার ছিল অভিনয়, সেই সাপোর্টটা দিয়ে গেছে। এবং প্রত্যেকটা অভিনেতা
আমি অভিনেত্রী বলবো না, কারণ অভিনেত্রী ওরকম কোনো জায়গা আলাদা নেই, বাট অভিনেতারা যারা আছে তারা অনবদ্য, মানে অনবদ্য, মানে এদের ব্যাপারে না সিরিয়াসলি এমন এই মানুষজন, এমন এই লেজেন্ডেরা, এদের ব্যাপারে আলাদা করে বলার মতো জায়গা আমাদের নেই। এবং শুধুমাত্র দেখতে হয়, দেখে এক একটা বলতে পারেন মাস্টার ক্লাস এগুলোই। যারা সত্যি অভিনয় শিখতে চান তারা এই ছবিটা দেখুন এবং বুঝুন যে অ্যাক্টিংয়ের আরেকটা বড় পরিভাষা হলো গিয়ে ডায়লগ না বলে অভিনয় করা, সাইলেন্স, যে কী পরিমাণ অভিনয়ের সবচেয়ে টাফেস্ট পার্ট, সেইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আরেকটা পয়েন্ট যেটা বলতেই হয় সেটা হলো ব্যাকগ্রাউন্ড স্কোর, সাউন্ড ডিজাইনিং। সাউন্ড ডিজাইন আমি আরও বেশি বলবো মোর দ্যান ব্যাকগ্রাউন্ড স্কোর। সেটা হলো সাউন্ড ডিজাইন যেটা করা হয়েছে এই থ্রু আউট ছবিতে আমার দারুণ লেগেছে। ইউজেজ অফ ফলি যেভাবে হয়েছে, যেইভাবে বৃষ্টিটাকে ইউজ করা হয়েছে, যেভাবে শহরটাকে ইউজ করা হয়েছে, মানে আমি সাউন্ড ডিজাইনের ক্ষেত্রে বলছি দ্য ক্যাকাফোনি অফ দ্য সিটি যেটাকে ইউজ করা হয়েছে, সত্যি আপনাকে কোথাও গিয়ে যেন বুঝিয়ে দেবে যে আপনি সত্যি কীরকম একটা অদ্ভুত শহরে থাকেন, একটা একটা কংক্রিটের শহরে থাকেন, যে শহরটার মধ্যে ওই মানিকবাবু আর মেঘের যখন মিলন হয়, যখন বৃষ্টি আসে, আজকে অদ্ভুতভাবে বাইরেও বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি একমাত্র বলতে পারেন যখন প্রকৃতির সাথে আপনার দেখা হয় এই শহরে। আদারওয়াইজ এই শহরটা প্রচণ্ড একটা ব্যস্ত শহর। তাও তো আমরা কলকাতায় থাকি, ভাবুন মুম্বাই দিল্লিতে যারা থাকে তারা একটা ব্যস্ত শহরে থাকে। সেই ব্যস্ত শহরের মধ্যে সত্যিই আমরা একে অপরের ব্যাপারে জানি না। মানিকবাবুর মতো লোকেরা হয়তো কখন হারিয়ে যায় আমরা দেখতেও পারি না, জানতেও পারি না, এবং সেটা সাউন্ড ডিজাইনে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এবং এটা একটা বলার মতো জায়গা সাউন্ড ডিজাইনটার ব্যাপারে। সিনেমাটোগ্রাফি, অসাধারণ সিনেমাটোগ্রাফি। আমি একের নামটা ভুলে যাচ্ছি সিনেমাটোগ্রাফারে, বাট অসাধারণ সিনেমাটোগ্রাফি করেছেন উনিও। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রডিউসারের ব্যাপারে বলবো, বোধায়ন মুখার্জি এবং মোনালিসা মুখার্জি, এবং প্রেজেন্ট করেছে অনির্বাণ ভট্টাচার্য। এরা যদি সত্যি এরকম সাহস না দেখাতো, কারণ সত্যি কথা বলছি এটা কমার্শিয়াল ছবি তো নয়, সাহস লাগে এরকম ছবির পাশে দাঁড়াতে, তার কারণ এইসব ছবি থেকে টাকা ফেরত আসে না, সত্যি আসে না। এইসব ছবি একটা কোথাও গিয়ে প্যাশন থেকে তৈরি হয়, যে আমি একটা ভালো গল্প বলতে চাই, একটা ভালো সিনেমা বানাতে চাই। সেই জায়গায় দাঁড়িয়ে বোধায়ন মুখার্জি এবং মোনালিসা মুখার্জিকে হ্যাটস অফ, অনির্বাণ ভট্টাচার্যকে হ্যাটস অফ এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার জন্য। স্পেশালি প্রডিউসারদের বলবো, এরকম ছবির পেছনে যদি সত্যি দাঁড়ানো যায় না আজকে, তাহলে এই যে আমরা আঙুল তুলি যে যখনই ইন্ডিয়ান সিনেমা অফ কন্টেন্ট যখন আমরা আলোচনা করছি, তখনই আমরা যখন এই মালায়ালাম ছবির দিকে যাই না, এই মঞ্জুমাল বয়েস টাইপের ছবি নিয়ে আলোচনা করি, বা কুম্বালাঙ্গি নাইটসের মতো ছবি নিয়ে আলোচনা করি, তখন কোথাও গিয়ে মনে হয় যে যদি প্রচুর পরিমাণে নানা রকমের, এবং কমার্শিয়াল নিয়েই বলছি, নানা ধরনের কন্টেন্ট বেস এবং ভালো গল্পের ওপর বেস করে যদি এই ধরনের ছবি পেছনে প্রচুর প্রডিউসাররা দাঁড়ায়, প্রচুর প্রডিউসাররা আসে, এবং আমি আবার বলবো নতুন নতুন পরিচালকদের যদি এই সুযোগটা দেওয়া হয় তাদের মতো করে গল্প বলার, তাহলে সত্যি হয়তো এতবার করে আমাদের ভাবতে হবে না যে কেন বাংলা ছবি নিচে নেমে যাচ্ছে বা কেন ইন্ডাস্ট্রির এই অবস্থা। এই ছবিগুলো হোক এবং এই ছবিগুলো হওয়া খুব দরকার, এবং এরকম প্রডিউসারদের আরও এরকম প্রডিউসারের আসা দরকার, এরকম ছবি যাতে ফিরে আসে আমাদের বলতে পারেন মেন স্ট্রিমেই আবার ফিরে আসে। এই সব কিছু বলে শেষ করব এই বলে যে আপনারা দয়া করে মানিকবাবুর মেঘটা দেখুন। ইভেন এই সপ্তাহ থেকে প্রিয়াতেও মানিকবাবুর মেঘ দেখা যাচ্ছে। এই ছবিটার যে কটা শো আছে, যে কটা হল আছে, তাতে সেই হল এবং সেই শোগুলোকে ভরিয়ে দেখুন, যাতে আস্তে আস্তে প্রযোজকদের মনেও এই সাহসটা আসে এই ধরনের ছবির আরও বেশি করে প্রডিউস করার, এবং পরিচালকদের সাহস আসে এই ধরনের গল্প বলার। এই বলেই আজকের মতো ফিল্ম শেষ করব। মানিকবাবুর মেঘ আরও হোক, আরও মেঘের জন্ম হোক, আরও মানিকবাবুর জন্ম হোক, এবং আরও প্রেমের জন্ম হোক। আমি
ইচ্ছা করে এই পুরো আলোচনায় প্রেম নিয়ে বেশি আলোচনা করিনি, তার কারণ এই প্রেমটা নিয়ে আলোচনা করা যায় না। এই গল্পের প্রেমটা শুধুমাত্র অনুভব করা যায় এবং সেটা হলে বসে অনুভব করা যায়। সুতরাং সেই প্রেমটা অনুভব করুন গিয়ে, এবং মনে রাখুন, মানিকবাবুর কথা মনে রাখুন। শেষ করছি, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং পারলে একটু কমেন্ট ছেড়ে দেবেন যে কেমন লাগছে আপনাদের এই এই আলোচনাটা, এবং কেমন লাগলো, যদি মানিকবাবু দেখে থাকেন, কেমন লাগলো মানিকবাবুর মেঘ। আজকের জন্য এই শেষ করলাম, এবং প্রতিবারের মতো ভালো বকুন, সুস্থ বকুন।